মানবাধিকার অবশ্যই ভালো, যেটা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক সেটা খারাপ। তো আমাদের চিন্তার ফ্রেমটা কাজ করে যে মানবাধিকার হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়, বিশ্বের সবার মানবাধিকারের যে ওই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা জাতিসংঘের, সেটার উপর আস্থা রাখতে হবে, সেটার উপর ইমান রাখতে হবে। কিন্তু যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, যে পশ্চিম, যে ওয়েস্ট, যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, তারা মানবাধিকারকে কিভাবে দেখে? তারা মুসলিম বন্দীদের সামনে কোরআন ছিঁড়ে ফেলতো, কোরআন কুকুর দিয়ে পালাইতো এবং তারা ফ্লাশ করে দিত তাদেরকে মেন্টালি ব্রেকডাউন করার জন্য। আপনারা জাস্ট সার্চ দিবেন যে আবু গারিব, গুগলে সার্চ দিবেন, ছবি যা আসবে আপনার রাতে ঘুমাবে না। ইলেকট্রিক শক দিয়ে তারা ঝুলাই রাখতো, উলঙ্গ একজনের উপর একজনকে শোয় তারা এটা পিরামিড বানাইতো। এই সভ্য মানবাধিকারের দাস দেওয়া আমাদেরকে ওয়েস্টে কাজগুলো করতো এবং তারা বারবার করছে। তারা গুয়ান্তানামোতে, আবু গারিবে, সাইদনায় বারবার তারা এই কাজগুলো করছে। সবচেয়ে রিসেন্ট উদাহরণ হচ্ছে যে গাজার জেনোসাইডটা। গাজার জেনোসাইডটা আগের জেনোসাইডগুলোর মতো না, যে ধরেন আপনার কোন একটা এলাকায় হচ্ছে মানুষ পেপার পত্রিকায় দেখতেছে, মানুষ লাইভ ভিডিও দেখতেছে যে গাজায় যে মানুষ হত্যা করা হচ্ছে, এবং মোস্ট টেলিভাইজড যে জেনোসাইড এটা হচ্ছে গাজা। এই জায়গায় বিশ্বের অবস্থা কি? মানবাধিকার কই এখন? যখন তালেবান জাস্ট মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, মানবাধিকার উপচুপচে পড়ে। এখন গাজার মেয়েদেরকে জবাই করা হচ্ছে, গাজার মেয়েদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, তাদেরকে এতিম ভাইহীন করে দেওয়া হচ্ছে। এখন মানবাধিকার কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবাধিকারের মিথ্যা বুলি। যে মানবাধিকার নিয়ে আমরা আজকে কথা বলবো। মানবাধিকার এমন একটা শব্দ যে আমরা প্রায় সময় মানবাধিকার কথাটা শুনি। আমরা যখন কাতার বিশ্বকাপ, কিছুদিন আগে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়, তখন আমরা বারবার মানবাধিকারের কথা শুনছি যে কাতার মানবাধিকার রক্ষা করে না, কাতার সমকামীদের মানবাধিকার রক্ষা করে না, ওখানে জিনার অধিকার নাই, ওখানে পাবলিকলি আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন না, এগুলো মানবাধিকারের লঙ্ঘন। এরপর এখন যে গাজায় গণহত্যা চলছে, ফিলিস্তিনের গাজায়, আমরা এখানেও মানবাধিকারের কথা শুনি যে দুই পক্ষই মানবাধিকারের কথা বলে। এক পক্ষ বলে হামাস যেহেতু মানবতা বিরোধী অপরাধ করছে, তো ইচ্ছা মতো এখন ফিলিস্তিনি মারা যাবে, ইসরায়েল করতে পারবে এটা। আবার যারা ফিলিস্তিনদের পক্ষে তারা বলে যে হামাস যাই করুক না কেন, ইসরায়েলি কাজটা করতে পারে না, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো এরপর রাশিয়া যখন ইউক্রেন হামলা করে, বা আমরা যখন হাসিনা 2000 মানুষ মারে, তখন আমরা কি বলি? যে এটা মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তো এই যে মানবাধিকারের কথাটা, দেখা যায় যে আমাদের ওভারঅল যে আলোচনা, আমরা যে ঠিক ভুলের আলোচনা করি, বিশ্বে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যখন কথা বলি, বা আমাদের দেশের পলিসি মেকিংও যখন আমরা কথা বলি, তখন মানবাধিকারের জায়গাটা কোথায়? মানবাধিকারের জায়গাটা কিন্তু বেশ উপরে, তাই না? যে বলা হয় যে যেটা মানবাধিকার, যে মানবাধিকার অবশ্যই ভালো, যেটা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক সেটা খারাপ। তো আমাদের চিন্তার ফ্রেমটা কাজ করে যে আমরা মনে করি যে ধর্ম যার যার হইতে পারে, কেউ মুসলমান হইতে পারে, কেউ হিন্দু হইতে পারে, তাই না? আবার কেউ হচ্ছে আমেরিকান হইতে পারে, কেউ বাংলাদেশি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু মানবাধিকার এটা সবার ফলো করতে হবে। মানবাধিকার হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়, বিশ্বের সবার মানবাধিকারের যে ওই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা জাতিসংঘের, সেটার উপর আস্থা রাখতে হবে, সেটার উপর ইমান রাখতে হবে। ঠিক আছে? সো যখন মানবাধিকার আমরা বলতেছি, তখন এই জিনিসটার টার্মটা কি, এটাকে আমরা একটু ডিফাইন করা দরকার যে মানবাধিকার কি জিনিস। মানবাধিকার মানে শুধুমাত্র মানুষের অধিকার যদি আপনি বলেন, সেটা কিন্তু মানবাধিকার না। মানবাধিকার শাব্দিক অর্থ হইতে পারে, কিন্তু আমরা যখন হিউম্যান রাইটস বলি, তখন এটার মাধ্যমে শুধুমাত্র মানুষের অধিকার বোঝায় না। যেমন আপনি যদি বলেন যে সমকামীরা আমার দেশে অনেক বেড়ে গেছে, সমকামিতার কারণে আমার জেনারেশনের ক্ষতি হবে, ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বা সমকামিতার কারণে এইডস বেড়ে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনি বলেন এজন্য এখন আমরা সমকামিতাকে বন্ধ করবো, সমকামী নিষিদ্ধ করবো, বা সমকামীদেরকে ধরে জেলে দিব, সাপোজ আপনি এটা বললেন, এটা কিন্তু মানবাধিকার হবে না। আপনার এই কাজটা হচ্ছে মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কাজ। মানবাধিকার বলে আপনার সমকামীদেরকে অধিকার দিতে হবে, সমকামীদের সমকামিতা করার অধিকার দিতে হবে, এটা হচ্ছে মানবাধিকার। তো মানবাধিকার বলতে আমরা সেটাই বুঝতেছি যেটা জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে চার্টারটা দিচ্ছে, সেটাকে আমরা বুঝতেছি, যেটা বিশ্বের অসংখ্য দেশ যেটাতে সাইন করছে। তো আমরা আমাদের সাধারণ মানুষের যে চিন্তা, সে চিন্তায় আমরা এই জিনিসটাকে দেখি যে একটা
অপরিবর্তনীয় ইউনিভার্সাল জিনিস হিসেবে, ঠিক আছে, যেটা আমভাবে সবার মানতে হবে, মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সমস্যা নেই, সবার মানবাধিকারের ব্যাপারটা মানতে হবে। যখন আমরা বলি যে কোনো কিছু ভালো কোনো কিছু খারাপ, তখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সারই জায়েজ না জায়েজ না, কোনটা বৈধ অবৈধ, এইসব প্রশ্ন আমরা মানবাধিকার প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে, যে ইসরায়েল যে কাজটা করে এটা খারাপ, কেন খারাপ, এটাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এরকম করে করে আমরা ব্যাপারটা চিন্তা করি। তো আমাদের এটা তো আমভাবে বিশ্বের সবার মধ্যে এই জিনিসটা আছে, অনেক কারণে এই জিনিসটা ঢুকছে। আমাদের মুসলিম মাইন্ডসেটের ব্যাপারটা কিভাবে কাজ করে, আমরা সাধারণ মুসলিমরা আমরা এই ফ্রেমটাকে, মানবাধিকারের যে ফ্রেমটার কথা বলে সেটাকে আমরা মেনে নিছি। আমরা মনে করি যে মানবাধিকার মানে ভালো কিছু, মানবাধিকার মানে সার্বজনীন কিছু একটা। আমাদের চিন্তাটা কিভাবে কাজ করে দেখেন, মানবাধিকার ভালো, ইসলামও ভালো, ঠিক আছে। সো যখন ইসলামের সাথে মানবাধিকারের কোনো একটা সংঘর্ষ হয়, যখন আমরা দেখি যে ইসলাম মানবাধিকারের পক্ষে না, তখন আমাদের মনে হয় যে না, ইসলামের এই আয়াতের যে ব্যাখ্যাটা সালাফরা করে গেছেন, আলেমরা করে গেছেন, সেই ব্যাখ্যাটা ভুল, আমরা এটাকে নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, যেমন পশ্চিমে আপনারা এই ধরনের কথাবার্তা প্রায় শুনবেন যে কোরআনে কোথাও বলে নাই যে সমকামিতা হারাম, এই ধরনের কথা বলবে। তো তাদেরকে যদি বলা হয় যে লুত আলাইসাল্লামের কথা, যে লুত আলাইসাল্লামের কথা তো বলা হয়েছে যে উনি সমকামিতার বিরুদ্ধে ছিলেন, তখন বলে যে না, লুত আলাইসাল্লামের ব্যাপারটা ছিল যে ওখানে লোকরা তাদের ওয়াইফদের সাথে চিটিং করতো, ওয়াইফদের সাথে না শুয়ে অন্য পুরুষের সাথে শুইতে, এর জন্য এটার কথা বলা হয়েছে। এই কথাটা শুনতে আপনার অনেক হাস্যকর লাগবে, কিন্তু এই কথাটা ওরা আসলেই বলে। এই জিনিসটা আপনারা, ওদের অনেক বড় বড় আলাপ আলোচনা আছে, মোহাম্মদ হিজাবের সাথে ট্রান্সজেন্ডারের আলোচনা আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। যে ওদের চিন্তায় হচ্ছে যে সমকামী অধিকার তো ভালো জিনিস, আবার ইসলাম সমকামিতা নিষিদ্ধের কথা এই জন্য বলতে পারে না, ঠিক আছে, যেহেতু ইসলামও ভালো। তার মানে কোরআনে যে জায়গায় সমকামিতার কথা বলা হয়েছে সেটাকে আমরা নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা মুসলিমরা ধরে নিছি একদম সূর্য পূর্ব দিকে ওঠার মতো, যে যেমন এইভাবে, ঠিক আছে, আবার 2 থেকে 2 আর 2 যোগ করলে 4 হয়, ওরকম ভাবে আমরা ধরে নিছি। এটা শুধু আমরা তো ওদের কথা বলতেছি যে সমকামিতার অধিকার। বাংলাদেশে আমরা আমরা চিন্তা করি যে নারী অধিকারের যে প্রশ্নগুলো আছে, যে দীর্ঘদিন ধরে তারা আমাদের সমাজের যে নারী অধিকারগুলো, পোশাকের স্বাধীনতা, ঠিক আছে, 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না, বা এই ধরনের যে ব্যাপারগুলো আছে, যে স্বামীর আনুগত্য, এই ধরনের ব্যাপারগুলোর সাথে মানবাধিকারের যে সংঘর্ষ আছে, সেটা আমাদের সমাজ মেনে নিছে। আমাদের সমাজ মনে করে যে মানবাধিকার যে কথাগুলো বলছে ইসলামও সেই কথাগুলো বলছে, যে রাসূলুল্লাহ প্রথম গণতন্ত্র আনছেন, এই ধরনের কথাবার্তা বলার মতো। তো যখন আমরা দেখি যে ইসলামের সাথে কোনো কিছু সংঘর্ষ হচ্ছে, তখন এই ধরনের কোনো কিছু সংঘর্ষ হচ্ছে, সেটা আমাদের মানাটা অনেক টাফ হয়ে যায়। এমনকি বৈশ্বিক গ্রহণযোগ্যতা, বিশ্বের বিভিন্ন জায়গার গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আমরা মানবাধিকারের কথা বলি, ঠিক আছে। যেমন কিছুদিন আগে একটা হচ্ছিল যে হামাস যে যুদ্ধ করে, এটা মানে পশ্চিমের মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ এটা এই যে জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই ধরনের কথা বলে কিছুদিন আগে আর্গু করা হচ্ছিল। তারপর আমরা যে অনেক সময় মুজাহিদদেরকে বলি যে ফ্রিডম ফাইটার, স্বাধীনতাকামী যোদ্ধা, ব্যাপারটা অনেকটা ওইরকম, যে আমরা তাদের ফ্রেমে ফেলে, মানবাধিকারের ফ্রেমে ফেলে আমরা কোনো একটা কিছু ভালো না খারাপ সেটা বিচার করি এবং বিশ্বের সামনে সেটা প্রেজেন্ট করি। কিন্তু যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, যে পশ্চিম, যে ওয়েস্ট, যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, তারা মানবাধিকারকে কিভাবে দেখে? মজার বিষয় হচ্ছে তারা মানবাধিকারকে 2 পয়সার পাত্তাও দেয় না। তারা তাদের পুরো একদম কলোনিয়ালিজমের যুগ থেকে, মডার্নিটির উত্থানের পর থেকে, যখন থেকে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে, তার আগে বা পরে কখনোই তারা মানবাধিকারকে কোনো গুরুত্ব দেয়নি। আপনারা দেখেন কলোনিয়ালিজমের যুগে, কলোনিয়ালিজম আমাদের এখানে ছিল, 200 বছরের শাসন ছিল ব্রিটিশদের, এর আগে বাইরেও ছিল, আলজেরিয়ায় ছিল, অনেক জায়গায় ছিল। আলজেরিয়ায় তারা প্রায় 15 থেকে 20 লাখ মানুষ হত্যা করছে 1.5 বছরের মধ্যে। ফ্রান্স 15 থেকে 20 লাখ মানুষ 1.5 বছরের মধ্যে হত্যা করছে, ঠিক আছে। তারপরে ওখানে আপনারা দেখবেন, এখনো ছবিগুলো আছে, আপনারা টুইটারে বা গুগলে দেখবেন যে তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতো, ধর্ষণ করে ওই মুসলিম নারীকে উলঙ্গ দাঁড় করে, যারা ধর্ষণ করতো তারা মিলে ছবি তুলতো এবং এই ছবিগুলো তারা প্রচার করতো। তারা মুসলিমদেরকে সাবজুগেট করতেছে, সেটা প্রমাণ হিসেবে। এরপরে ল্যাটিন আমেরিকায়, শুধু মুসলিমদের সাথে না, ল্যাটিন আমেরিকার কথা আপনি চিন্তা করেন, ওখানে তারা মানে সংখ্যাটা, এগুলো কিন্তু যে 1971-এ 30 লাখ মানুষ মারা গেছে ওই টাইপের সংখ্যা না, এগুলো অনেক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ভেরিফাইড সংখ্যা, যে তারা 5 থেকে 6.5 কোটি, 5 থেকে 6.5 কোটি লোককে তারা হত্যা করছে। এবং তারা কিভাবে হত্যাগুলো করতো? আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকায় বাইরে থেকে, স্পেন থেকে ক্রিস্টোফার কলম্বাস আসছেন, আসার পরে সে নিজেকে নাম দিচ্ছে আমেরিকান। সো যারা ওখানে আমেরিকান ছিল, আমেরিকার যে মানুষগুলো ছিল ওই সময়টাতে, তাদেরকেই সে নাম দিল রেড ইন্ডিয়ান।
ঠিক আছে। তারপর তাদেরকে গণহারে গণহত্যা গণধর্ষণ যা কিছু আছে এগুলো করে তাদের 80 থেকে 90% মানুষকে পৃথিবী থেকে গায়েব করে দিল। এবং হত্যাগুলো তারা খুব ইউনিক কিছু পলিসি ফলো করতো। যেমন ওই যে গুটি বসন্ত, চিকেন পক্সের যে রোগীরা যে কম্বলগুলো পড়তো সেই কম্বলগুলো নিয়ে এসে এখানে রেড ইন্ডিয়ানদেরকে দিলে তাদের চিকেন পক্স হয়ে তারা অসংখ্য মানুষ মারা যেত। যারা মরতো না তারা পালায় আরেকটা এলাকায় যাওয়ার পরে সে এলাকার মানুষরা আবার চিকেন পক্সে মারা যেত। এভাবে চেইন রিঅ্যাকশন হইতে থাকতো। এভাবে করে করে তারা এই যে ল্যাটিন আমেরিকায় প্রায় 5 থেকে 6.5 কোটি মানুষ হত্যা করছে। আফ্রিকায় তারা হত্যা করছে 3 থেকে 6 কোটি মানুষ। মানে এই যে যতগুলো নাম্বার বললাম এগুলো যোগ করলে বাংলাদেশের জনসংখ্যার মতো মানুষ তারা হত্যা করছে। ব্যাপারটা এরকম, হঠাৎ করে ধরেন বাংলাদেশে একটা অ্যাটম বোমা মেরে সব মানুষকে সাফ করে দিলে যে পরিমাণ মানুষ মারা যাবে এই লেভেলের মানুষ তারা হত্যা করছে। আমরা হাসিনাকে অনেক খারাপ বলি, অবভিয়াসলি সে খারাপ, সে একটা তাগুত এবং রক্তক্ষেকও তাগুত। সে 2000 মানুষ হত্যা করার পর এট এ টাইম তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখানে আপনি 100,000 কথা বলতেছেন, এবার লাখেও না, কোটি লেভেলে মানুষ তারা হত্যা করছে। আমাদের উপমহাদেশের কথা চিন্তা করেন, তারা অলরেডি তো অনেককে হত্যা করছে আমাদের উপমহাদেশে, যে পলাশিতে বা বিভিন্ন সময়ে। কিন্তু 1943 সালে যে বেঙ্গল ফেমিন হয়, যেটাতে 30 লাখ মানুষ মারা যায় আমাদের এখানে, সেটাতে কোনো খরা ছিল না, খাবারের কোনো অভাব ছিল না। শুধুমাত্র ব্রিটিশদের পলিসির কারণে তারা আমাদের দেশে এতগুলো মানুষকে দুর্ভিক্ষে হত্যা করে। যেমন ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল জাপানের সাথে, তখন তার একটা পলিসি নেয়, সেটাকে বলা হয় স্করস্টার পলিসি। সেটা মানে হচ্ছে যে আপনি কেউ আক্রমণ করার আশঙ্কা যখন আপনার থাকে আপনি সব ধ্বংস করে দিয়ে চলে যান, ওই জায়গায় আর কিছু হতে না থাকে, ঠিক আছে, কোনো দালান কোঠা যা কিছু আছে সব ধ্বংস করে দিয়ে চলে যাবেন। এটা করার কারণে দেখা গেছে যে আমাদের এখানে ব্যাপক খাদ্য সংকট তৈরি হয়েছে। এরপরে যখন তাদেরকে রিকোয়েস্ট করা হয়, কাকে, এই যে চার্চিলকে বলা হয় যে আপনি একটা ল করেন যে ইমার্জেন্সি আমাদেরকে এতটুকু খাবার দিতে হবে। চার্চিল সেটা বাদ দিয়ে দিচ্ছে। উইনস্টন চার্চিল, ব্রিটিশরা, এখন আপনারা দেখবেন তাকে অনেক পূজা করে, সে বলতেছিল যে এদের মরা ঠিকই আছে। কেন এদের মরা ঠিকই আছে? কারণ এরা হচ্ছে খরগোশের বাচ্চার মতো বাড়তেছে, মানে খরগোশের বাচ্চা এমন খুব দ্রুত বেড়ে যায়, ইন্ডিয়ানরা বাড়তেছে, তো তাদেরকে মরা ঠিকই আছে। এবং সে লিখে দিচ্ছে যে গান্ধী এখনো মরে নাই, মানে এই দুর্ভিক্ষে গান্ধী এখনো মরে নাই, এভাবে করে লিখে দিচ্ছে। তো এই যে দেখেন, যখন আপনি এই শোষণগুলো করা হয় এবং শোষণগুলো থেকে যখন মানুষ বের হয়ে আসার চেষ্টা করে তখন তারা কি বিহেভ করছে। এই যে চট্টগ্রামে বাহাদুর শাহ পার্ক, যেটাকে ভিক্টোরিয়া পার্ক বলতো, সিপাহী বিপ্লবের পরে শত শত মুসলমানকে, শত শত মুজাহিদকে ওই জায়গায় তারা মানে গাছে গাছে ফাঁসি দিয়ে ঝুলে রাখছে। এই যে ওই বিদ্রোহের যে নেতৃত্ব দিচ্ছেন বাহাদুর শাহ, লাস্ট মুঘল সুলতান, ওনার নামে ওই জিনিসটার নামকরণ করা হয় ওই স্মৃতিটাকে ধারণ করার জন্য। এরপর আমরা দেখি যে মানে তারা প্রায় 1 লাখ মানুষকে হত্যা করছে আলজেরিয়া, যখন মকরানি রিভলিউশন হয়, মকরানি রিভলট হয় ওই টাইমটাতে। এরপর ইন্ডিয়ানদের এই আমাদের ইয়াদের ক্ষেত্রে ধরেন তারা যে শুধু যুদ্ধের সময় মানুষ মারতো, যুদ্ধে ধরেন সিপাহী বিপ্লবটা ভায়োলেন্ট যুদ্ধ ওই সময় মারছে, ব্যাপারটা তা না। সাধারণ আন্দোলনগুলোতে, যেমন একটা বিখ্যাত ঘটনা আছে জালিয়ানওয়ালা বাগের, সেখানে আমরা দেখবেন যে একটা ল হয়, একটা আইন হয় যে ব্রিটিশরা যে কোনো ইন্ডিয়ানকে তারা কোনো মামলা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া তুলে নিয়ে যেতে পারবে এবং মানে তাকে জেলে বন্দী করে রাখতে পারবে। তো সাধারণ ইন্ডিয়ানরা খুব সাধারণভাবে এটা কি করতেছিল, মানে প্রতিবাদ করতেছিল, যে শান্তিপূর্ণ প্রতিবাদ। যেমন তাদের একটা প্রোগ্রাম হয় ওই জালিয়ানওয়ালা বাগ যেটা, সেখানে বৈশাখী প্রোগ্রাম হয় এবং সেখানে তারা আসে, ওই প্রোগ্রামে তারা একটা প্রতিবাদ করে। এটা হচ্ছে একটা বাগান, মানে 4 দেয়ালে ঘেরা একটা বাগান। হঠাৎ করে একজন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল, সে হচ্ছে তার সৈন্যদেরকে নিয়ে ঢুকে দরজাটা সিল করে দেয়, সিল করে দিয়ে গণহারে সেখানে মানুষগুলোকে হত্যা করে। সেখানে হাজারো মানুষ সেদিন নিহত হয়। এবং এই জিনিসটা তারা কেন করতো, তাদের চিন্তাটা কেমন ছিল? তাদের চিন্তা ছিল যে এটা হোয়াইট ম্যানস বার্ডেন। মানে হচ্ছে সাদারা হচ্ছে খুব সফিস্টিকেটেড, তারা হচ্ছে কি বলে, তারা হচ্ছে খুব সুশীল, তারা সভ্য। সো পুরো পৃথিবীর যারা আছে, আফ্রিকানরা, এশিয়ানরা যারা আছে, তারা হচ্ছে সব অসভ্য। সাদাদের দায়িত্ব হচ্ছে এদের সবাইকে কি সভ্য করা। এজন্য তারা ওই জায়গায় যায়। তো মানুষ মারতে এসব করে করে তারা সভ্যতা আনছে আমাদের মধ্যে। এখন আপনারা দেখবেন অনেকে আলোচনা করেন যে ব্রিটিশরা এসে কি কি লাভ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তার মধ্যে কয়েকটা লাভের একটা হচ্ছে যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করে দিয়ে গেছে। আমরা আগে অসভ্য ছিলাম, আমাদেরকে সভ্য করে দিয়ে গেছে ব্রিটিশরা। তো এখন তারা যেটা করে, আগে তাদের ইমানটা ছিল কথায়, কাজে এবং বিশ্বাসে, ঠিক আছে। এখন তাদের ইমানটা হয়ে গেছে মানে বিশ্বাস এবং কাজে। তারা এখন ওইসব কথা বলে না, তারা বলে না যে সাদারা খুব উন্নত বা এই ধরনের কিছু, বাট তারা এটা বিশ্বাস করে। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তখন তাদেরকে মানে করা হয়, তখন তারা ঠিক সেম কাজটা করে। সাংবাদিক মেহেদী হাসান আমেরিকার এক সিনেটরকে একবার জিজ্ঞেস করতেছিল যে
যদি ইরান কোনো মানবাধিকার বিরোধী কাজ দেখে আমেরিকায় সৈন্য দিতে না পারে, তাহলে আমেরিকা কোন অধিকারে ইরানে সৈন্য দিতে পারবে? এই ধরনের একটা প্রশ্ন করে। সে তখন বলছে, অ্যান্সারটা হচ্ছে আমেরিকা হচ্ছে বেশি সিভিলাইজড, ইরান সিভিলাইজড না, আমেরিকা হচ্ছে বেশি সিভিলাইজড। এখনো তারা এই জিনিসটা বিশ্বাস করে, এবং এই জিনিসটা এখন তারা, আগে তো তারা একদম সরাসরি করতো, এখন তারা মানবাধিকারের নামে করে। এখন তারা মানে বিভিন্ন ওই যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এই ধরনের নামগুলোতে করে, মানবতাবাদী হস্তক্ষেপ। তো এই যে আধুনিক সময় আপনি দেখেন যে হিরোশিমা নাগাসাকিতে, জাপানের হিরোশিমা নাগাসাকিতে তারা অ্যাটম বোমা মেরে সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় হামলা। এটা মানে জাপান কিছুদিন পরে আত্মসমর্পণ করতো, এবং এটা আমেরিকা জানতো। শুধুমাত্র তাদের শক্তি দেখানোর জন্য তারা হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলা করে 3 লাখ মানুষকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটা ইয়াতে, একটা কি বলে শহরে, ওকিনাওয়ার, ওখানে তারা 10,000 নারীকে ধর্ষণ করে ঠান্ডা মাথায়। এটা যুদ্ধের ইয়াতে না, 10,000 নারীকে। ওই যে 1961 থেকে 71-এর মধ্যে উত্তর ভিয়েতনামে তারা এজেন্ট অরেঞ্জ নামে একটা বিষ আকাশ থেকে প্রায় 2 কোটি গ্যালন সাধারণ মানুষের উপর স্প্রে করে। 2 কোটি গ্যালন। এটাতে প্রায় 30 লাখ মানুষ ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এবং প্রায় 1.5 লাখ শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায়। এটার কন্টিনিউশন হিসেবে তাদের মারা আক্রান্ত ছিল, বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকলাঙ্গ হয়ে জন্ম হয়েছে প্রায় 1.5 লাখ শিশু। এবং এগুলো সবগুলোই কিন্তু মানবাধিকারের লঙ্ঘন। এরপরে তারা ভিয়েতনামে, ওই যে যেখানে তারা হারছে 10 বছর যুদ্ধ করে, সেখানে তারা প্রায় 20 লাখ মানুষকে হত্যা করছে। আমাদের এই যে 9/11-এর আগে, 9/11 হামলার আগে, 2001-এর আগে, 1998-এ তারা ইরাকে একটা অবরোধ দেয়, ওই খাদ্যের উপর অবরোধ, এবং ওটাতে 9 লাখ শিশু সহ 17 লাখ ইরাকি মারা যায়। এই যে লাখগুলো বলতেছি না, এগুলো আসলে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, 1 লাখ 2 লাখ মানুষ মরে, ব্যাপারটা এরকম। আপনি চিন্তা করেন যে এক একটা মানুষ হিসেবে ধরেন এখানে 400 মানুষ আছে, যে পরিমাণ মানুষ মারা যায় তার কাছে এটা কিছুই না। সো এইভাবে করে চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ তারা হত্যা করছে। এবং করার পরে তাদের ম্যাডিন অলব্রাইট, একজন একজন সেক্রেটারি, সচিব, ব্রিটেনার, সে বলতেছে যে এটা ঠিকই ছিল, যে ইরাকে অবরোধটা দিয়ে আমরা যেটা করছি এবং এতগুলো মানুষ মরা, যে অর্জনটা আমাদের হয়েছে সেই অনুসারে এটা ঠিকই আছে, ইট ওয়াজ ওয়ার্থ ইট। শুধুমাত্র তারা হত্যা করছে এমন না, আপনি দেখেন যে বর্তমানে যে জেলগুলো আছে, আপনারা ওই যে সিরিয়ার সাইড না কারাগারের কথা সবাই শুনছেন। এই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আসাদ, সে কি প্রেসিডেন্ট ছিল? সে একটা সেকুলার প্রেসিডেন্ট ছিল, এবং ওয়েস্টের যে মানবাধিকারের যে ফ্রেমওয়ার্ক, সেটা তো উত্তীর্ণ প্রেসিডেন্ট ছিল। আপনি একটা বই পড়তে পারেন, আসাদ অর উই বার্ন দ্য কান্ট্রি। ওই বইটাতে একদম পরিষ্কার ভাবে যে পশ্চিমারা এত পছন্দ করতো আসাদকে যে তার বাসায় দাওয়াত দিত, অথবা আসাদের বাসায় তারা গিয়ে খাইতো। এই টাইপের সম্পর্ক ছিল পশ্চিমা নেতাদের সাথে। এবং সিআই একজন অপারেটিভ বলতেছেন যে আমরা যদি চাই যে আমরা কাউকে গুম করে হত্যা করে ফেলবো, তাকে আমরা পাঠাইতাম মিশরে। আমরা যদি কাউকে খুব জোরালো ভাবে ইন্টারোগেশন করতে চাই, জিজ্ঞাসাবাদ করতে চাই, তাকে আমরা পাঠাইতাম জর্ডানে। এবং কাউকে যদি আমরা সীমাতিরিক্ত নির্যাতন করতে চাই, তাকে আমরা পাঠাইতাম সিরিয়ায়। এই যে শাসকগুলোর কাছে পাঠাইতো আমেরিকা, যে রেন্ডিশন প্রোগ্রাম যেটা ছিল, এই শাসকগুলো কি ছিল? সব সেকুলার শাসক ছিল। এরা কোনো ধর্মীয় শাসক ছিল না, ইসলামী শাসক তো মোটেও না, কোনো ধর্মীয় শাসক ছিল না, কোনো আদর্শের শাসক ছিল না, সব সেকুলার শাসক ছিল। তো এইসব জায়গায় তারা কি করছে? সাইদনার ঘটনা আপনারা জানেন, গুয়ান্তানামো কারাগারে সাইদনার ঘটনা আপনাদেরকে বলি। কিছুদিন আগে দেখা গেছে যে তারা একটা মুসলিম নারীদেরকে ওখানে ধর্ষণ করার সময় পিছনে কোরআনের আওয়াজ দিয়ে রাখতো, কোরআন চালায় রাখতো ওখানে, নাউজুবিল্লাহ। এরপরে গুয়ান্তানামো বেতে বা আবু গারিব কারাগারে, এইসব জায়গায় তারা কি করতো? তারা মুসলিম বন্দীদের সামনে কোরআন ছিঁড়ে ফেলতো, কোরআন কুকুর দিয়ে বাড়াইতো, এবং তারা ফ্লাশ করে দিত তাদেরকে মেন্টালি ব্রেকডাউন করার জন্য। পুরুষ পুরুষ যে ইনমেটরা ছিল, পুরুষকে কয়েদিরা ছিল, তাদেরকে তারা ধর্ষণ করতো। এরপর উলঙ্গ একজনের উপর একজন, আপনারা যে সার্চ দিবেন যে আবু গারিব, গুগলে সার্চ দিবেন, ছবি যা আসবে আপনার রাতে ঘুমাবে না। ইলেকট্রিক শক দিয়ে তারা ঝুলাই রাখতো, উলঙ্গ একজনের উপর একজনকে শোয় তারা একটা পিরামিড বানাইতো। এই সভ্য মানবাধিকারের দার্স দেওয়া আমাদেরকে ওয়েস্টে কাজগুলো করতো, এবং তারা বারবার করছে। তারা গুয়ান্তানামো বেতে, আবু গারিবে, সাইদনায় বারবার তারা এই কাজগুলো করছে। সবচেয়ে রিসেন্ট উদাহরণ হচ্ছে যে গাজার জেনোসাইডটা। গাজার জেনোসাইডটা আগের জেনোসাইড গুলোর মতো না, যে ধরেন আপনার কোন একটা এলাকায় হচ্ছে, মানুষ পেপার পত্রিকায় দেখতেছে, মানুষ লাইভ ভিডিও দেখতেছে যে গাজায় যে মানুষ হত্যা করা হচ্ছে, এবং মোস্ট টেলিভাইজড যে জেনোসাইড এটা হচ্ছে গাজা। এই জায়গায় বিশ্বের অবস্থা কি? মানবাধিকার কই এখন? যখন তালেবান জাস্ট মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, মানবাধিকার উপচে পড়ে। এখন গাজার মেয়েদেরকে জবাই করা হচ্ছে, গাজার মেয়েদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, তাদেরকে এতিম ভাইহীন করে দেওয়া হচ্ছে। এখন মানবাধিকার কই? এখানে মেইন জিনিসটা যেটা, যে
পশ্চিমে আমরা দেখি যে মানবাধিকারটা হচ্ছে একটা পলিটিক্যাল টুল। মানবাধিকারকে কেউ বলে না পশ্চিমে, তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটাকে ইউজ করে। যখন আমি কিছু করব, আমার ক্ষেত্রে এটা মানবাধিকার না, আমার ক্ষেত্রে মানবাধিকার আমি পাত্তা দিই না, আমার যেটা করা দরকার আমি করে ফেলবো। যখন মানবাধিকার এবং তাদের স্বার্থের সংঘাত আসবে, তখন 100-তে 110 বার তারা তাদের স্বার্থটাকে চুজ করবে, মানবাধিকারকে তারা গণে না। কিন্তু যখন পুতিন কিছু করবে, যখন তালেবান কিছু করবে, যখন হামাস কিছু করবে, তখন মানবাধিকারের প্রশ্ন চলে আসবে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে গাজায় হামাসকে যে হত্যা করা হচ্ছে বা ধরেন ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, তো এটা তো মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। তারা কি বলে জানেন? তারা বলে যে হামাস বা তালেবান বা পুতিন এরা হচ্ছে মানবাধিকার মানে না, এরা হচ্ছে পশুর মতো, এরা হচ্ছে হিটলারের মতো। সো আমরা যেভাবে হিটলারকে দমন করছি, এখানেও দমন করতে হবে, এখানে মানবাধিকার দেখা যাবে না। মানে আমেরিকা বা ওয়েস্টের যে শত্রুরা, তাদের ক্ষেত্রে কোনো মানবাধিকার নাই, ঠিক আছে? শুধুমাত্র অন্য কেউ যখন আসবে তখন মানবাধিকারের প্রশ্ন আসবে। মেয়েদেরকে মেরে ফেলাই মানবাধিকার নাই, মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়াতে মানবাধিকার আছে। তো এবং এই জিনিসটা তারা তাদের যে জাস্টিফিকেশন, মানবাধিকারের প্রশ্নটা তারা অলওয়েজ তাদের এই মিশনগুলো জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করছে। যেমন উইকিলিক্স কিছুদিন আগে ফাঁস করছে, গত 2 বছর আগে হবে, যে সিআইএ এই যে ফেমিনিজমটা, নারীবাদ, নারী শিক্ষা, নারী অধিকার, এগুলোকে ব্যবহার করতো আফগানিস্তানের যে যুদ্ধ, এটাকে জাস্টিফাই করার জন্য। যে যখন দেখেন 20 বছর ধরে আপনি একটা দেশে মানুষ মারছেন, 20 বছর ধরে তার দেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, আমেরিকা চলে যাওয়ার পর সবার তো খুশি হওয়ার কথা, তাই না? তখন পশ্চিমা সবার ঘুম হারাম হয়ে গেছে। ইভেন মডারেট স্কলাররা, পশ্চিম যে ইসলামিক মডারেট স্কলাররা, তাদের ঘুম হারাম হয়ে গেছে। সবাই বলতেছে এখন হচ্ছে 20 লাখ 30 লাখ মহিলা এখন ধর্ষণের মুখোমুখি, এখন হচ্ছে 5 কোটি 10 কোটি মানুষ হত্যা করা হবে, এই ধরনের কথাবার্তা। এখন দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে, দাড়ির জন্য মানুষ হত্যা করা হবে। অথচ দেখেন 20 বছর ধরে যে তারা এগুলো করছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। কেন নাই? কারণ হচ্ছে তালেবান মানবতা বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তি ধ্বংস করার জন্য আমেরিকার এই কাজটা ঠিকই আছে, এটা হচ্ছে তাদের জাস্টিফিকেশন। সেই তারা হামাসের ক্ষেত্রে বলে কি, হামাস সমকামিতা নিষিদ্ধ করছে। তারপরে কাতার বিশ্বকাপে জিনা নিষিদ্ধ করছে। যে চিন্তা করেন, সমকামিতা জিনার মতো যে পয়েন্টগুলো বিশ্ব জুড়ে সবসময় মানুষ খারাপ হিসেবে দেখছে, মানুষ জিনা করছে, সমকামিতা করছে, বাট কেউ এটাকে সঠিক হিসেবে দেখে নেই, সে খারাপ জেনেই করছে। একটা ফ্রেমওয়ার্ক ছিল চিন্তার, যেটা খারাপ, এখন সেটা অধিকার হয়ে গেছে। জায়েজ না, অধিকার। না করতে দিলে আপনি খারাপ, আপনি আপনার মেয়েকে জিনা করতে না দিলে আপনি খারাপ, মানবতা বিরোধী শত্রু আপনি কিছু একটা, ঠিক আছে? সো তারা একদিকে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, আরেকদিকে তারা এগুলো করে। সাথে সাথে যে দেশগুলো, ধরেন যে মুসলিম কান্ট্রির যে দেশগুলো, তাদেরকে তারা ধ্বংস করার জন্য, তাদের সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা মানবাধিকারকে ব্যবহার করে। যেমন এই রিসেন্ট একটা ঘটনা দেখেন, যে ট্রান্সজেন্ডারিজম নিয়ে বন্ধু ব্র্যাক এই এনজিও গুলোর কথা তো আপনারা শুনছেন। এই যে বন্ধু ব্র্যাক এনজিও গুলোকে এই পাঠ্য বইয়ে শরীফের গল্প ঢুকানো বা ট্রান্সজেন্ডারিজমের আইন পাশ করা, খসড়া লেখা, এগুলোর জন্য মানে কোটি কোটি টাকা দেয় আমেরিকা। এগুলোতে তাদেরকে কোটি কোটি টাকা দেয় এবং তাদের যে ওয়েবসাইট, এগুলোতে লেখাই আছে, এগুলো কোনো গোপন তথ্য নয়। এবং সাথে সাথে তারা বাংলাদেশের সরকারকে চাপ দেয় যে সমকামী আইনটা, ওই যে বাংলাদেশের সমকামিতা বিরোধী যে আইনটা আছে, ব্রিটিশ আমল থেকে যে আইনটা ছিল, সেটাকে বাদ দিয়ে দিতে। তো এটার মাধ্যমে তারা কি করে? তারা আমাদের সমাজে জিনার প্রসার করে, সমকামিতার প্রসার করে, এরকম নানা জিনিসের প্রসার করে। তারা আমাদের সমাজটাকে ডিস্টেবলাইজ করে, ধ্বংস করে। এবং তাদের সমাজ যেভাবে ধ্বংস হচ্ছে, সেভাবে তারা আমাদের সমাজকেও ধ্বংস করতে চায়। তারা তাদের সমাজ থেকে যেভাবে ধর্মকে তুলে দিচ্ছে, তাদের সমাজ এখন ধ্বংসের দিকে, আমাদের সমাজটাকেও তারা এই অবস্থাটা করতে চায়। এবং আজকে তারা সমকামীদের নিয়ে কথা বলতেছে। এর আগেও এই যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যখন জন্ম হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্ম হয় যেটা নিয়ে, সেটা হচ্ছে যে সিডো সনদে নারীর যে অধিকারের ব্যাপারটা ছিল, যে সিডো সনদ ছিল নারীদের, যে অনেকগুলো ধারা ছিল যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হেফাজতে ইসলামের জন্ম হয়। পরবর্তী বাংলাদেশ সরকার কিছু জিনিস মেনে নেয় এই হেফাজতে ইসলামের পয়েন্টের। তো তারা অনেক আগ থেকে আমাদের দেশে এই জিনিসটা করতেছে। সো এখন আমরা দেখি যে ধরেন তারা তো এই জিনিসটাকে সেভাবে মানতেছে না, তারা হচ্ছে মানবাধিকার প্রশ্ন মানে না, তারা হচ্ছে এগুলো কিছু ফলো করে না। আমাদের মুসলিমদের অবস্থা হয়েছে তার উল্টোটা, ওই যে মোর ক্যাথলিক দেন দ্য পোপ, ঠিক আছে? মানে পোপের চেয়ে বেশি ক্যাথলিক। আমাদের অবস্থাটা হচ্ছে মোর হোয়াইট দেন দ্য হোয়াইট, যে তারা যেটাকে পাত্তাই দেয় না, তারা যেটাকে মানে না, আমরা সেটাকে ওহির কাছাকাছি কিছু একটা ধরে নিয়েছি। যেমন আমরা তাদের এই জিনিসপত্রগুলো মানতে গিয়ে, এই জিনিসপত্রগুলো করতে গিয়ে আমরা আমাদের দিনের সবকিছু ছেড়ে দিচ্ছি। এবং পশ্চিমে যে ফ্রেমটা ঠিক করে দিচ্ছে মানবাধিকারের, সেটা যখন আমরা অনুসরণ করি না, তখন আমাদের মনে হয় যে আমরা অনেক খারাপ কিছু একটা করে ফেলছি। ধরেন আমি যদি বলি মানবাধিকার মানি না আমি, তখন ব্যাপারটা কেমন জানি শোনায়, তাই না? যে আপনি মানবাধিকার মানেন না, আপনি তো সভ্য মানুষই না, ঠিক আছে?
একবিংশ শতাব্দীতে মানবাধিকারকে আমরা না মানে, যে আমরা সভ্য হয়ে মানবাধিকার তৈরি করছি। তো আমরা দেখা যায় যে যখন ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক হয় সেটা ফলো করি, এবং অনেক কিছু ধরেন তালেবান যখন মেয়েদের হিজাব নিকাব বাধ্য করে, তখন আমাদের মুসলিমদের গায়ে আগে আগুন ধরে যায়। আমাদের বিভিন্ন ইসলামী দলের নেতারা কি বলে যে না না, আমরা আসলে কাউকে পর্দা করতে বাধ্য করবো না, তাই না, আমরা মানে জিহাদ বাদ দিয়ে দিব, আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে পশ্চিমা মানবাধিকারের সাথে আমার এটা সাংঘর্ষিক হচ্ছে। সো যখন ইসলামের সাথে পশ্চিমা মানবাধিকারের কিছু সংঘর্ষ হয়, তখন আমরা ওয়েস্ট যেরকম করে যে তারা তাদের স্বার্থ এবং মানবাধিকারের সংঘর্ষ হলে তারা স্বার্থটাকে বেছে নেয়, আমরা হচ্ছে মানবাধিকার এবং ইসলামের সাথে সংঘর্ষ হলে 100-তে 110 বার মানবাধিকারকে বেছে নিই, ইসলামকে বাদ দিয়ে দিই। মানবাধিকারকে আমরা ওহির কাছাকাছি কিছুটা মনে করি, যার জন্য মানে আমরা এতটা ভয়ে আছি যে ওয়েস্ট আমাদেরকে কি বলে, আমরা সভ্য থাকতে পারবো না, এগুলোর কারণে আমরা এত ভয়ে আছি যে আমাদের যা করা দরকার সেটা করার কথা আমরা চিন্তা করতে পারতেছি না, সেটা তো আগানো তো পরের ব্যাপার। তো এই যে মানবাধিকারকে আমরা কিভাবে দেখবো? মানবাধিকার হচ্ছে বেসিক্যালি মানুষের বানানো একটা ধারণা, পশ্চিমাদের, বিশেষ করে পশ্চিমাদের বানানো একটা চার্টার। এই চার্টারটা তাদের যে হিস্ট্রি, তাদের যে এক্সপিরিয়েন্স, সেটার উপর ভিত্তি করে তারা এই মানবাধিকারের যে চার্ট সেটা বানাইছে। যেমন তারা সহজাত অধিকারের কথা বলেন, জন্মগত অধিকারের কথা বলে, জন্মগত অধিকার তারা খ্রিস্টানিটি থেকে নিছে। আবার ফিলোসফার জন লক থেকে তারা নিচ্ছে সহজাত এবং আইনি অধিকারের প্রশ্নগুলো, কন্ট্রাক্টগুলো, মানে এরকম বিভিন্ন ধারা থেকে বিভিন্ন কিছু এসে একটা জগা খিচুড়ি টাইপ চার্ট হচ্ছে মানবাধিকার। এবং এটা এতটাই ফালতু একটা চার্ট যে এটা পশ্চিমারাও মনে করে যে এটা মানা সম্ভব না। ঠিক আছে? সো এই জিনিসটা পশ্চিমের কিছু মানুষ তাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, তাদের চিন্তার জায়গা থেকে, তাদের ফিলোসফির জায়গা থেকে জিনিসটা বানানোর পরে তারা সব দেশকে বাধ্য করছে এই জিনিসটাতে সাইন করতে, এবং সব দেশে এই জিনিসটাকে তারা এখন চালায় মানবাধিকার। এবং তারা কিছুদিন পর পর নিত্য নতুন মানবাধিকার তৈরি করে। যেমন তারা এখন এটাতে ইনক্লুড করছে ট্রান্সজেন্ডারদের অধিকার, এটাতে তারা ইনক্লুড করছে সমকামিতার অধিকার, যেগুলো চরম বিকৃতি, যেগুলো কোনো আদর্শ কোনো শতাব্দীতে কখনো এগুলো অধিকার ছিল না, সেই জিনিসটা তারা এখন এই যে মানবাধিকার প্রশ্নতে ঢুকাচ্ছে, এবং তারা নানা জিনিস যুক্ত করতেছে কন্টিনিউয়াসলি। তো এই যে মানবাধিকার, এটার জন্ম হচ্ছে মডার্নিটি থেকে। যেমন আমরা মুসলিমরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা, তাদের কাছে তো অধিকার একটা প্রশ্ন ছিলই, তাই না? মানে এমন তো না যে এখন এর আগে মডার্নিটি আসার আগে সবাই অসভ্য ছিল, কারোর মধ্যে কোনো ইয়া ছিল না, সবাই শুধু মারামারি করতো, বাট এরকম তো না। সবার মধ্যেই একটা অধিকারের আন্ডারস্ট্যান্ডিং ছিল। হিউম্যান রাইটস, এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে আলোচনাটা, এটা আসছে মডার্নিটি থেকে। মডার্নিটি চিন্তাটা যদি আমরা বুঝি, তাহলে আমরা ইয়ার চিন্তাটাও বুঝবো। আমরা হচ্ছে যে মানবাধিকারের কনসেপ্টটা কোথেকে আসছে সেটাও বুঝবো। মডার্নিটি 3টা জায়গা থেকে আসছে, মানে মডার্নিটির 3টা মূলনীতি আছে। একটা মূলনীতি হচ্ছে যে এখানে স্রষ্টা বা আসমানি কিতাব এগুলো সব বাদ, এগুলোকে আমরা মেইন ধরবো না, এগুলোকে আমরা বার্তা দিব না, এগুলো বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা হচ্ছে মডার্নিটির প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষ কেন্দ্রিকতা, যে সবার উপরে মানুষ সত্য। ঠিক আছে? এখানে মানুষের উপরে কেউ নাই, আল্লাহ নাই, নবীরা নাই, কেউ নাই, সবার উপরে মানুষ সত্য, এবং মানুষ যা বলবে, মানুষ নিজের জন্য যা চুজ করবে, ওই জিনিসটাই হচ্ছে এখানে মূল কথা, এখানে বাইরে আর কিছু নাই। এরপরে সমাজ এবং রাষ্ট্রের উপরে, সমাজ ও শাসনের উপরে বিভিন্ন বাদ মতবাদ। আগে ছিল ধর্মভিত্তিক, যেমন পার্সিয়ানরা ছিল কি মাজুসি, রোমানরা কি ছিল খ্রিস্টান, ইসলামিক এম্পায়ার কি ছিল, অটোম্যানরা কি ছিল ইসলাম দ্বারা শাসিত, তাই না? সো ধর্মকে রিপ্লেস করে এখন বিভিন্ন বাদ মতবাদ আসবে, লিবারেলিজম, সেকুলারিজম, কমিউনিজম, এগুলোর যে কর্তৃত্বটা, এই 3টা বিষয়ে, যে স্রষ্টা এবং আসমানি কিতাবের প্রত্যাখ্যান, মানুষ কেন্দ্রিকতা এবং বিভিন্ন বাদ মতবাদের প্রাধান্য, এটির অংশ। সো যখন এই জিনিসটা হয়, তখন স্বাভাবিকভাবে চিন্তা করেন যে মানবাধিকার অল্প কিছু মানুষের বানানো একটা অধিকার। কিছু মানবাধিকার হচ্ছে পশ্চিমের অল্প কিছু মানুষ একটা জিনিস তৈরি করছে এবং সেটা সারা বিশ্বে মানুষের উপর চাপাই দিচ্ছে। এটা হচ্ছে মানবাধিকার একটা পয়েন্ট। 2 নাম্বার কি, এখানে তারা ধর্মকে কোনো ভিত্তি হিসেবে ধরে নাই, ধর্মকে তারা কমপ্লিটলি বাদ দিচ্ছে, খ্রিস্টানিটি থেকে তারা যতটুক নিচ্ছে সেটাও তারা স্বীকার করে না। তৃতীয়ত, যে সমাজ এবং শাসনের উপরে বিভিন্ন মতবাদের কর্তৃত্ব। যেমন আপনারা ইয়ার কথা চিন্তা করেন যে বাংলাদেশে 71-এর পরে আমরা কি করছি, যে রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা বাংলার মানুষকে একটা বুঝ দিয়ে রাখছি। একটা মানুষকে, যেহেতু বাংলাদেশের মানুষ ইসলাম চায়, মানে ফ্রিকোয়েন্টলি ধরেন 1947-এ মানুষ কেন পাকিস্তানের পক্ষে ছিল, কেন ছিল? ইসলামের জন্য। ঠিক আছে? যেমন তখন জিন্নার একটা সুন্দর ঘটনা আছে। জিন্না একজন আলেমকে নিয়ে স্টেজে আসছে, তো সাধারণ মানুষের সামনে সেই স্পিচ দিচ্ছে যে পাকিস্তান আমাদের কেন দরকার, এই সেই অনেক তাত্ত্বিক স্পিচ।
তো তখন সাধারণ মানুষ জিজ্ঞেস করতেছে যে পাকিস্তান হলে আমরা কি পাবো, সাধারণ মানুষের কি পাবে? তখন সে অ্যান্সার দিতে পারতেছে না, ওই আলেমকে ধরাই দিছে যে অ্যান্সার ওই আলেম দিবেন। ওই আলেম কোরআন সামনে এনে বলতেছে যে পাকিস্তান সৃষ্টি হলে আপনারা এটা পাবেন। ঠিক আছে, তো পাকিস্তানের সৃষ্টির পিছনে যে স্লোগানটা ছিল, অন্যতম স্লোগান ছিল যে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই জিনিসটাই ছিল যে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল তাদের মেইন কনসার্ন। পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে শাসন করে নাই, ঠিক আছে, তারা ইসলামিক রিপাবলিক নাম রাখছে, রাষ্ট্রধর্ম ইসলাম রাখছে, কিন্তু আল্লাহর আর সবাই তারা বাদ দিয়ে দিছে। এরপর আমরা বাংলাদেশেও সেম জিনিসটা দেখি যে 4টা মতবাদ বসানো হয়েছে আমাদের উপরে, সেকুলারিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, একটা কি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, আর কি গণতন্ত্র। এই 4টা মতবাদ আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। তো ফাইনালি আমরা যে জিনিসটা বুঝি এই ওভারঅল ডিসকাশন থেকে, সেটা হচ্ছে যে মানবাধিকার পশ্চিমা অল্প কিছু মানুষদের বানানো, মানবাধিকার সর্বজনীন না, মানবাধিকার আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা খুব ভালো কিছুও না, কারণ তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে জায়গা থেকে তারা আসছে, সেই এক্সপিরিয়েন্স আর আমাদের এক্সপিরিয়েন্স সেম না। তাদেরকে ধর্মের হাতে তারা জুলুমের শিকার হয়েছে, তাদের ধর্ম নিয়ে প্রায় 200 বছর মারামারি হয়েছে যে ধর্মের কোন ব্যাখ্যাটা সঠিক। আমরা মুসলিমরা ওই ধরনের কোন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই না যে আমাদের ধর্মকে ছেড়ে দিতে হবে। সো এই জায়গায় এসে যে ইসলাম মানবাধিকারকে কিভাবে দেখে এবং ইসলামের সাথে মানবাধিকারের সমস্যাটা কোথায়, ইসলাম মানবাধিকারকে দেখে যে সব মানুষ এবং পশুর তো অবশ্যই কিছু অধিকার আছে, এটা তো আমরা মানি যে মানুষের জন্মগত কিছু অধিকার আছে, এবং কিছু অধিকার আছে যেগুলো একটা মানুষ অর্জন করে যখন সে মুসলমান হয়, তখন সে সাধারণ কাফেরদের চেয়ে কিছু অধিকার বেশি পায়। তো এমন কিছু অধিকার আছে এবং এই জিনিসটা আমরা স্বীকার করি, মানুষের অধিকার আছে, পশুর অধিকার আছে। কিন্তু ভিত্তিটা কি? এই যে যখন আমরা বলি যে অধিকার, আমরা কি নতুন করে অধিকার বানাইতে পারবো? আমরা কি নতুনভাবে ইসলামের কোনো বিধানকে বাদ দিয়ে আমরা নতুনভাবে একটা অধিকার যুক্ত করতে পারবো? আমরা সেটা পারবো না। সো অধিকারের যে ব্যাপারটা আমরা দেখি সেটা হচ্ছে কোরআন সুন্নাহর জায়গা থেকে, যে আল্লাহ অধিকারকে কিভাবে বলছেন, কিভাবে কনভে করছেন আমাদের কাছে। সেটা আমরা জানি যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদের কথা, ঠিক আছে। সো হাক্কুল ইবাদ কি কি হবে, আমার প্রতিবেশীর সাথে আমার কি অধিকারটা থাকবে, সাধারণ মানুষের সাথে শাসনের কি অধিকারটা থাকবে, এই ব্যাপারগুলো শরিয়া দ্বারা স্বীকৃত কিছু অধিকার, ঠিক আছে। এবং এই জিনিসটা আল্লাহ ঠিক করে দিচ্ছেন, সুন্নাহ থেকে আমরা এই জিনিসটা পাই, এবং এগুলো অনেকগুলো ব্যাখ্যা করছেন আমাদের সালাফে সালেহিনরা, আমাদের যে আলেমদের যে সিলসিলাটা। এই পুরোটা টাইমে আমরা দেখি না যে আমাদের কোনো পশ্চিমা বা অন্য কারো থেকে আমাদের কোনো কিছু ধার করার দরকার হয়েছে। আলহামদুলিল্লাহ 1200 বছর ধরে আমাদের একটা ওয়েল এস্টাবলিশড কি ছিল, খিলাফা ছিল, আলহামদুলিল্লাহ। সো আমাদের ভিত্তি কি? ধরেন কেউ এসে হঠাৎ করে চিন্তা করলো যে এটা আমার আলোচনা, এটা আমার ভিত্তি, ওটা আমার ভিত্তি, এই ধরনের কিছু এভাবে হবে না। আমাদের ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ, এবং আল্লাহ যেহেতু সব মানুষকে বানাইছেন, সো আমরা ডেডিকেটেডলি বিশ্বাস করি যে কোরআন এবং সুন্নাহ যে অধিকারগুলোর কথা বলে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল, সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। পশ্চিমারা অল্প কিছু মানুষ এই জিনিসটা বানানোর পরে, যাদেরকে আমরা চিনিও না, এরকম কিছু মানুষ বানানোর পরে তারা এত কনফিডেন্সের সাথে বলতে পারে যে এগুলো সবার জন্য। কিন্তু আমরা মুসলিমরা দিনের আলোর মতো বিশ্বাস করি, এই যে আমরা আপনারা যেভাবে বসে আছেন সামনে, এরকম এরকম করে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আছেন, আল্লাহ সত্য, এবং আল্লাহ আমাদেরকে এই বিধানগুলো দিচ্ছেন। এই জিনিসটা আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি না যে এই বিধানগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য, মুসলিম কাফের সবার ক্ষেত্রে, বিশ্বের সবার ক্ষেত্রে। সো এই যে মডার্নিটির যে ব্যাপারটা, যখন তারা ধর্মকে বাদ দিয়ে দিছে এবং সেটা থেকে তারা যে যে জিনিসপত্রগুলো জন্ম নিছে, প্রতিটার সাথে ইসলামের একটা মৌলিক সংঘর্ষ থাকার কথা, সেই জায়গা থেকে অবশ্যই মানবাধিকারের সাথে ইসলামের একটা মৌলিক সংঘর্ষ আছে। সো এখন আমাদের অবস্থাটা চিন্তা করেন, আমাদের মুসলিমদের অবস্থাটা। আমরা চিন্তাগতভাবে অনেক কিছু থেকে মুক্ত না। যখন কোনো একটা কিছু ধরেন ঘটে, সবাই সুশীলরা এটাকে খারাপভাবে দেখে, পশ্চিমারা এটাকে খারাপভাবে দেখে, তখন এই ব্যাপারটা নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমরা খুব চিন্তায় পড়ে যাই, ঠিক আছে। যেমন ধরেন হামাস হামলা করলো, এই যে অক্টোবর 7-এ হামাস গিয়ে ইসরায়েলের কিছু সাধারণ মানুষকে হত্যা করলো, ঠিক আছে। আমরা প্রথম অনেক মুসলমানরা খুশি হয়েছি, কারণ কি আল কুদসের সাথে এটা আমাদের একটা আবেগ জড়ায় আছে। ঠিক সেম কাজটা ধরেন 5 বছর আগে, 10 বছর আগে কোনো মুজাহিদরা অন্য কোনো কাফের কান্ট্রিতে একই ধরনের যদি কোনো হামলা করে, তখন কাফেররা যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক চিন্তিত, তারা এটাকে খারাপভাবে দেখছে, এবং অনেক সুশীল মুসলিমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসটা মেনে নিতে, তখন আমরা সেখান থেকে পিছিয়ে আসি। তখন আমরা কি বলি
যে এটা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, এটা ইসলামের সাথে যায় না। কারণ কি ইসলামের সাথে এটা যায় না কেন? আমরা কিন্তু যুক্তিটা কোরআন সুন্নাহ থেকে দেখাই না, আমরা বলি যে মানবাধিকারের সাথে যায় না, ওই জন্য। এবং আমার যে আয়াতটা আমার সাথে সুবিধা হচ্ছে আমি ওই আয়াতটা নিই এবং সেটা নিয়ে আমার কথাকে জাস্টিফাই করি, ঠিক আছে? সো যেমন এই যে কিছুদিন আগে পশ্চিমে যে একজন মুসলিম স্কলার, নাম বললে আপনারা অনেকে চিনবেন, উনি বলতেছেন যে সমকামিতা হারাম না হালাল এটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে সমকামীদেরকে আমাদের সম্মান করতে হবে, যে সমকামীদেরকে আমাদের অধিকার দিতে হবে, সমকামীদেরকে একজন আমাদের প্রতিবেশী হিসেবে তাকে দেখতে হবে। সে গুনাহ করছে, সমস্যা কি? মানুষ জিনা করলে কি আমরা তাকে বের করে দিই সমাজ থেকে? এবং সে মুসলিমদের যে সম্মানে প্রতিবেশীর অধিকারের সে যে আয়াতগুলো আনতেছিল, কিন্তু সে ওই হাদিসটা আনতেছে না যেখানে রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন যে তোমরা যখন কাউকে সমকামিতা করতে দেখবা উপরে এবং নিচে দুজনকে হত্যা করো, সে এটা বলবে না। সে কোরআন ও সুন্নাহকে মানে খণ্ড খণ্ড ভাবে নিবে এবং নিজের মতো করে সেটা আরোপ করবে। সো আমরা চিন্তার যে দাসত্ব ওই জিনিসটা থেকে বের হইতে পারিনি। আমাদের ধরেন আজকে এসে ব্রিটিশরা এসে তারা আমাদের দেশ দখল করছে, তারা আমাদের দেশের মানুষদেরকে হত্যা করছে, এটা কিন্তু বড় সমস্যা না ভাই। এটা অবশ্যই সমস্যা, মুসলমানদের জীবন কাবার চেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বড় সমস্যা যেটা, তারা এই 200 বছরে মুসলিমদের একটা জেনারেশন তৈরি করছে যারা পশ্চিমের মতো করে চিন্তা করে, যারা পশ্চিমের আইন দিয়ে শাসন করে, যারা এরকম ব্রিটিশ সৈন্য তৈরি করছে। যদি সেটা না হইতো তাহলে তারা চলে যেত, আমরা আমাদের দিন নিয়ে থাকতাম। সেটা না হয় কি হয়েছে, এখন পর্যন্ত আমরা তাদের ওইটা থেকে বেরোতে পারতেছি না। এখন আমরা সেকুলার আইন থেকে বেরোতে পারতেছি না, সেকুলার সংবিধান থেকে বেরোতে পারতেছি না। এখন আমরা আল্লাহর আইনে ফিরে যেতে পারতেছি না, যেটা মুঘল আমলে ছিল, ঠিক আছে, যেটার জন্য পাকিস্তান ভাগ হয়েছিল, আমরা ওই জিনিসটা হইতে পারি নাই। সো এটা একটা চেইন দাসত্ব, এটা হচ্ছে একটা চিন্তা দাসত্ব। এই জিনিসটা আমরা যখন বলি যে আমাদের ডিকলোনাইজড হইতে হবে, আমাদের আগে চিন্তা থেকে ডিকলোনাইজড হইতে হবে। নয় অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আপনি একটা বিজয় আনতে পারেন, কিন্তু আপনার ওই বিজয়টা প্রকৃত বিজয় হবে না। আপনি চিন্তা করেন এই যে হাসিনা গেল, খুবই রক্তক্ষয়ী একটা বিজয়, অসংখ্য মানুষ জীবন দিছে, মানে এত মানুষ জীবন দিছে যে আপনি আপনার বন্ধু আঙ্কেল বা সার্কেলের কারো ফ্যামিলিতে কোনো না কোনো শহীদ পেয়ে যাবেন। ফাইনালি কি হইলো? আমরা দেখি এখন বিডিআর হত্যার বিচার হয় না, আমরা দেখি কমিশন বাতিল করে দেয়, আমরা দেখি যে বিভিন্ন দলের নেতারা তারা আওয়ামী লীগকে দেশ থেকে চলে যেতে কি করে, সাহায্য করে। তারা হচ্ছে বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। 2000 মানুষ হত্যার পর তাদের বিচার নিয়ে আমরা কোনো প্রোগ্রেস দেখি না। আহতরা হসপিটালে পড়ে আছে, কিন্তু তাদের কোনো সেবা শুশ্রূষা হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। সো এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে আমরা হাসিনা একটা সেকুলার শাসক, এখন যে শাসকরা আছে তারাও সেকুলার শাসক, হয়তো কেউ হার্ড সেকুলার, হয়তো কেউ সফট সেকুলার, কিন্তু সেকুলার যে জুলুমের ফ্রেমওয়ার্কটা ওটা থেকে আমরা এখনো বের হইতে পারিনি। এই জন্য আমরা তার বিচারও নিশ্চিত করতে পারি নাই, এবং ইসলামের জায়গা থেকে তাদের যে অবস্থাটা হওয়ার কথা ছিল সেই জিনিসটা আমরা করতে পারি নাই। সো আমাদের বুঝতে হবে যে আমাদের সমাধান কোন জায়গায়। অনেক দল আসবে, আমরা তো মানে 50 বছর ধরে ভোট দিচ্ছি, এই দল সেই দল অনেক কিছু আসতেছে, পাকিস্তান আমলেও আমাদের অবস্থা ছিল। তো ফাইনালি আমাদের আসলে মুক্তি আসে নাই, এবং সেই সময় আমরা মুক্ত ছিলাম, সেই সময় আমরা স্বাধীন ছিলাম যে সময় আমাদের খেলাফা ছিল। খলিফাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক প্রবলেম ছিল, খলিফাদের হয়তো নিজেরও কোনো চারিত্রিক এদিক ওদিক সমস্যা ছিল, কিন্তু আমরা আল্লাহর আইন দিয়ে শাসন হওয়ার কারণে আমাদের মুসলমানদের ইমান সংকটের মুখে পড়ে নাই, আমাদের অধিকার নিশ্চিত ছিল, এবং মোরললেস আমরা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। মাটি তার বারাকা ওপেন করে দিয়েছিল, জিনিসটা আমরা এখন দেখতেছি না। সো আমাদের নিজের মধ্য থেকে আগে পরিবর্তনটা শুরু করা উচিত। রামাদান আল বুতি রহিমউল্লাহ, ওনার একটা বিখ্যাত বই আছে ফিকুস সিরা, ওই বইয়ে উনি একটা কথা বলছেন যে আরবদের কাছে, পৃথিবীতে এত বড় বড় সাম্রাজ্য থাকতে আরবদের কাছে কেন মানে নবী আসছিল? এটা কারণ হচ্ছে যে আরবরা ছিল মানব জাতির র ম্যাটেরিয়াল। মানে কি, ধরেন আপনার এক পাশ হচ্ছে রোম আর এক পাশ হচ্ছে পারস্য, দুইটার অনেক বড় বড় সভ্যতা, অনেক হিস্ট্রি, অনেক তাদের আর্কিটেকচার শিল্প অনেক কিছু আছে। মাঝখানে যারা আরবরা, তাদের কিন্তু সেরকম কোনো হিস্ট্রি নাই, তারা হচ্ছে গোত্রে গোত্রে মারামারি করে, ঠিক আছে, তাদের মধ্যে অনেক ধরনের বাজে কালচার আছে, তাদের খুব ভালো লিটারেচার নাই, ঠিক আছে। তারা হচ্ছে একদম খালি গ্লাসের মতো ছিল, তারা পূজা করতো, তাদের অনেক আবার পূজা করতো না, মূর্তি পূজার, এবং তাদেরকে যখন বলা হইতো তারা খুব ইজিলি বুঝে যেত। আপনারা যখন সিরা পড়েন অনেক কিছু আনরিয়েলিস্টিক লাগতে পারে, যে রাসূলুল্লাহ গিয়ে বলতেছেন বলো কি আল্লাহ এক, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দাও এবং আমাকে নবী হিসেবে মেনে নাও। সে এটা শুনেই সে বুঝে গেছে যে এটা কি সত্য, এবং এই জিনিসটা তার কাছে আসছে। সো তারা এরকম খালি গ্লাসের মতো ছিল। তো যখন আমরা কোনো একটা কিছু ধারণ করব, একদম প্রথম কাজটা হচ্ছে আমাদের চিন্তাগত যত ধরনের ব্যারিয়ার আছে, যত ধরনের মানবাধিকারের ভুগিচুকি আমরা বিশ্বাস করি, কাফেরদের থেকে আসা যত ধরনের চিন্তা আমাদের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা চিন্তাকে ভেবে ভেবে সচেতনভাবে বাদ দেওয়া, এবং সে জায়গায় কোরআন সুন্নাহ এবং আমাদের সালাফরা কি বলছেন সেটা যত কষ্টই লাগুক, যত খারাপই লাগুক, ওই জিনিসটাকে ধারণ করা, ওই জিনিসটাকে আমল করা। যদি আমরা এই জিনিসটা করতে পারি, এটা আমাদের সাইয়েদ কুতুব শহীদ রহমাহুল্লাহ মাইলস্টোন বইটাতে সাহাবাদের 3টা বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য বলছেন যে যেই কারণে এখন সাহাবাদের মতো লোক তৈরি হয় না, তার মধ্যে একদম প্রথম বৈশিষ্ট্য এটা যে আমাদের সাহাবারা দিনে আসার পর সব ধরনের জাহেলিয়া থেকে বের হয়ে আসতেন। সো আমাদেরকে আগে চিন্তা থেকে সব ধরনের জাহেলিয়া থেকে বের হয়ে আসতে হবে, ইসলামের জায়গাটা আমাদের পরিপূর্ণভাবে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ একদিন বিজয় আসবে, একদিন আল্লাহ পুরো বিশ্বে ইসলামের বিজয় দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।